যদি দুজনের মধ্যে একজন টিচার হয় তাহলে মনে করবেন চাকরিটা হবে কোনো না কোনোভাবে। আর যদি 15 জনের মধ্যে একজন নেবে তাহলে মনে করবেন 1000 একটা বই এবং 100 জায়গায় কোচিং করলেও হবে না। এই ম্যাট 1594 এটাই রায়, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রায় বেরোচ্ছে। আর হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেটা কিন্তু পর্ষদ আজকের অর্ডার বেরোলে কাল থেকে কাজ শুরু করবে। আর আমাদের কথা বলবে টেট পাস মানে চাকরি না, আমরা টেট পাস করেছেন থাকুন, যখন সময় হবে আমরা নিয়োগ দেবো। এই কথাটা বাস্তব কথা, টেট মানে চাকরি নয়। এটাই বলবেন পরিষ্কারভাবে যে টেট মানে চাকরি নয়, আমরা যোগ্যতা অর্জন করেছেন, টিচার দরকার হলে আমরা নেব। কিন্তু 14 টেট থেকে 1 লক্ষ পাস করেছে, এদের নিয়োগটা আগে দরকার, কারণ এরা 11 বছর বঞ্চিত। কিচ্ছু বলার নেই, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, আগে থেকে বলছি। মানে আর নতুন করে কিছু বলার নেই, তবুও মনে হলো একটু লাইভে আসি। মানে আগামীকাল ওবিসি মামলার হিয়ারিং হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কোনো রাতে কোনোভাবে কিছুভাবে আপডেট হয় কিনা। এই একটা মামলার জন্য পুরো পশ্চিমবঙ্গের পুরো রিক্রুটমেন্ট নিয়োগের প্রসেসটা পুরো আটকে আছে। আর এটা মেনশন কেন করা হলো না বুঝতে পারছি না, কারণ এগুলো স্টেট জড়িয়ে রয়েছে, এখানে অন্যান্য কেউ না, একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জড়িয়ে, এটা মেনশন করা হচ্ছে না কেন বারে বারে, এটাও একটা ভাবনার বিষয়। একটা বৃহৎ শ্রেণী কিন্তু অপেক্ষায় অপেক্ষায়, সবচেয়ে মনে হয়, আমার মনে হয় সবচেয়ে বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চিন্তিত এই ওবিসি ম্যাটার নিয়ে 2022 টেট, 2022 প্রাথমিক টেট, এই 2017 সালে দীর্ঘ 5 বছর পর 2022 টেট। আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আজকালের মধ্যে আমরা একটা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব। এই ওবিসি মেটার বিষয়ে আমাদের কোনো না কোনো একটা কর্মসূচি দরকার আছে। আমি লাইভে বলছি কারোর আলোচনা ছাড়াই, কারণ এইভাবে চলতে পারে না। একটা মানে দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে, এই দিন গুনে গুনে সেই মাসের প্রথম থেকে দিন গুনে গুনে 18 তারিখে ওবিসি মামলা উঠবে। এখন এই পরিস্থিতি আছে, জানি না কাল কি হবে। মহামান্য শীর্ষ আদালতের প্রতি ভরসা আছে, যে রায় দেবে সেই রায় মেনে নেব। কিন্তু আমরা চাইছি অন্তত দ্রুত এই ওবিসি বিষয়টা দ্রুত একটা ক্লারিফিকেশন তৈরি হোক, কারণ এইভাবে বাঁচা যায় না। প্রত্যেকটা টেট উত্তীর্ণ যারা দীর্ঘ কয়েকটা বছর মানে অপেক্ষায় সবাই মানসিক রোগীতে পরিণত হয়েছে। একটা জিনিস আমরা ভেবে পাচ্ছি না যে এইভাবে আর কতদিন চলবে। আর তার মধ্যে যে আমাদের আরও সমস্যা, ম্যাট 1594 আপনারা জানেন যে মামলা 2014 সালের প্রাথমিক টেটে 6টা নাম্বার ভুল প্রমাণিত হয়েছে। ডিভিশন বেঞ্চের রায় ছিল যে প্রত্যেক যারা 2014 টেটে যেসব ক্যান্ডিডেট বসেছিল, অংশগ্রহণ করেছিল যারা, তাদের প্রত্যেককেই 6 নাম্বার করে দিয়ে 6 নাম্বার করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ করবে। তো এই মামলার রায়কে চ্যালেঞ্জ করে, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সেই সুপ্রিম কোর্টের কেসটা আগে 2017 বন্ধুরা যারা এখন অলরেডি শিক্ষক, তারা এই কেসটা চালিয়েছিল, একটা দুটো শুনানি করেছিল, করে তারা তাদের রিক্রুটমেন্ট বের করলো, তাদের ইন্টারভিউ মেরিট লিস্ট, তার সেই পর্যন্ত কেসটাকে ধরে রাখলো, রেখে তারা অলরেডি তারা শিক্ষক হয়ে গেছে। এখন এই কেসটা পুরোপুরি আমাদের ঘাড়ে এসেছে, মানে আমাদের উপরে চেপে বসেছে এটা। কারণ আমরা একমাত্র উত্তীর্ণ, আমরা চাইবো না কোনোভাবেই আরও নতুন করে কোনো টেট উত্তীর্ণ আমাদের মধ্যে যুক্ত হোক। কারণ আমরা ইউটিউবে দেখতে পারেন, একই কথা বারবার বলি, যে ইউটিউবে ডিভিশন বেঞ্চের এই ম্যাট 1594 এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। পর্ষদের অ্যাডভোকেটের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে কত সংখ্যক টেট উত্তীর্ণ হতে পারে যদি 6 নম্বর করে দেওয়া হয়। তো সেখানে বলা হয়েছিল প্রায় 1 লক্ষ টেট পাস নতুন করে হবে 2014 সাল থেকে। আমাদের কিছু এই কেসের মধ্যে কিছু ইনক্লুড করেছি আমরা, সেগুলো ডিটেলস বলছি না, তবু হালকার উপর দিয়ে বলছি যে টেটে এত দুর্নীতি, যে টেটে পুরো শিক্ষা মহল, আমি কে সঠিক কে বেঠিক জানি না, তা কোনো না কোনোভাবে জেলে আসে তারা। একটা তদন্ত চলছে, সিবিআই মানে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম, যারা এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি 2014 প্রাইমারি টেট। সেই টেট থেকে নতুন করে কি ওএমআর নেই, ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে। সেই টেট থেকে নতুন করে কি নিয়োগ দেবে, মানে কি উত্তীর্ণ হবে, যাদের কোনো টেট সার্টিফিকেটও নেই, টেট পাস সার্টিফিকেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 2014 টেট, এর মধ্যে যে কত দুর্নীতি ঢুকে আছে সেটা বের করতে গেলে অনেক যোগ্যরা বাদ চলে যাবে। সেই প্যানেল যদি পুরো দেখা হয়, রাত্রে 2টোর সময় মেসেজ এসছে আপনি কোয়ালিফাইড। আজকে যোগ্যরা এই সব কারণের জন্য নতুন করে কোনো নিয়োগ নোটিফিকেশন আসছে না, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি, প্রত্যক্ষভাবে ডিপ্রাইভ হচ্ছি। দেখুন ভালো করে আইনি জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে, আইনি জটিলতাগুলো কেন আসছে, তার জন্য দায়ী কে? তো যাই হোক, এই 2014 টেট ম্যাট 1594 দেখতে পাচ্ছেন বিভিন্ন দিয়ে কিউআর কোড ছড়ানো আছে। যারা টেট পাস আছেন তাদের উদ্দেশ্যে বলছি, জেনে বুঝে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কেসটার ম্যাটার কি, গ্রাউন্ড কি, কোন পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে। 2017 সালে যারা অলরেডি চাকরি করছে তাদের কাছেও জানতে পারেন যে এই ম্যাট 1594 এটা কি সমস্যা হতে পারে, এটা যদি একবার রায় চলে আসে, একবার কত রকম ক্ষতি হতে পারে। এটা দেখুন, আমরা বিভিন্ন দিকে অনেকে বুঝতে পারছেন না, নতুন গ্রুপে ইউটিউব থেকে দেখে শেয়ার, মানে গ্রুপে যুক্ত হয়েছেন 2022-এর আমাদের অফিসিয়াল ঐক্যমঞ্চের গ্রুপে, আমরা দেখুন। আর 2017-র আশেপাশে অনেকেই আমাদের দাদারা চাকরি করছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন যে ম্যাট 1594টা আমাদের 2022-এর ক্ষেত্রে বা টেট উত্তীর্ণদের ক্ষেত্রে, যারা এখনো চাকরি পায়নি তাদের ক্ষেত্রে কতটা ভয়ানক। একমাত্র 2022 টেট উত্তীর্ণ, টেট পাস, এই ঐক্যমঞ্চ কিন্তু এই একটা হাই ভোল্টেজ মামলা কিন্তু নিয়ে বসে রয়েছে। কারণ আমাদের কিন্তু উকিল দিতে হবে, আমাদের কিন্তু অ্যাডভোকেট দিতে হবে, কারণ আমরা ছেড়ে বেরোতে পারবো না। ছেড়ে বেরিয়ে আসলে কিন্তু এই রায় চলে এলে আমরা অবাক হয়ে যাবেন। এদিকে যদি 30-35 হাজার বৈধ ডিএলএড টেট পাস থাকে,
আর ওদিক থেকে 1 লক্ষ যুক্ত হবে। আর 2014 থেকে যারা পাস করতে পারেনি, ওই 1 লক্ষ টেট পাস যদি 2014 মানে 14 টেট, ভাবুন, ভেবে দেখুন 6 নম্বর সঠিক ভুল, যেটা সিদ্ধান্ত হয়েছে সঠিক ভুল আছে 6 নম্বর, তাহলে 6টা নাম্বার করে দিয়ে যদি আজকের রায় আসে, অলরেডি কিছু জন চাকরি করছে ওই 6 প্রশ্ন ভুল মামলায়, শুধু সুপ্রিম কোর্টে সময়ের অপেক্ষা। তো এই রায়টা এলে কি হবে? এই রায়টা এলে যারা পাস করবে 1 লক্ষ ক্যান্ডিডেট, তারা কিন্তু আরেকটা ক্লারিফিকেশন বের করে নেবে, সেই ক্লারিফিকেশনে যেন তাদের আগে নিয়োগ করার কথা বলবে, কারণ আগে 14 আর এটা হচ্ছে 25, ওদিকে 2014 সাল আর এটা 2025 সাল, ডিফারেন্স কত? 11 বছরের ডিফারেন্স। তাহলে 11 বছর আগে যদি তাদের 6 নম্বর করে দিত, তাহলে তারা অলরেডি চাকরি পেত। তাহলে এই 11 বছরের বঞ্চনা যখন তুলে ধরবে তারা টেট পাস করার পর কোর্টের অর্ডারে, তখন কিন্তু তাদের আগে নিয়োগ হবে। আর পর্ষদ বসে রয়েছে কখন কোর্টের অর্ডার আসবে, সেই অর্ডার মোতাবেক তড়িঘড়ি কাজ করার জন্য। আর আমাদের বিষয় বলবে যে টেট মানে নিয়োগ না, টেট একটা সূচক মাত্র। আজকে মামলাটা আমরা লড়ছি, পর্ষদ রিসেন্ট সেখানে পার্টি হলো। 2022-এ আমরা লড়েছি, 2022-এ 1060 যাতে নাম্বার বাড়ে, কারণ হয়তো অনেক বন্ধুরা 1 নাম্বার 2 নাম্বারের জন্য পাস করতে পারিনি, আমরা একসাথে আছি। ন্যায্য যেটা সেটা বিচার হোক। তারাও অনেকে ডিপ্রেশনে আছে, 1 নাম্বার 2 নাম্বারের জন্য পাস করেনি, যাতে প্রশ্নগুলো মামলা থেকে রায়টা আসে। তো যেটা সঠিক সেটা রায় আসুক, আমাদের ব্যক্তিগত কোনো রাগ দেশ থাকা উচিত নয়। তো ম্যাট 1594 এই বিষয়টা একটু ভাববার বিষয়। আমরা 2017 যারা অলরেডি চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এটা কি, ইউটিউবে সার্চ করুন, দরকার হয় কেস নাম্বার দিয়ে আপনারা কেস ডিটেলস দেখুন যে কেসটা কত ভয়ানক। আর একবার কোর্টের অর্ডার এলে কিন্তু সেটা পর্ষদ মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য কোর্টের অর্ডার। কিন্তু আমরা যদি ভালো অ্যাডভোকেট দিয়ে, সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যদি লড়াতে পারি, তার জন্য দরকার ফান্ডিং, অর্থ ছাড়া কোনো কিছুই হবে না। এখানে 200-500 কথা বলছি আমরা, সবাই মিলে একসাথে করলে সেই কাজটা কঠিন হবে না। আজকে দেখুন না, আজকে 500 টাকা দিতে, 200 টাকা দিতে তাদের সমস্যা বোধ হচ্ছে। আপনি টেট পাস আছেন, কিছু বুঝতে পারছেন না। আজকে দেখুন না, কলকাতা হাইকোর্টে গিয়ে আমি কয়েকটা জায়গার নাম বলছি, বা যারা প্রশ্নভুল মামলা নিচ্ছে তাদের কাছে দেখুন না, 2500, 3000, 3500 করে টাকা নিয়ে প্রশ্নভুল মামলায় যুক্ত হচ্ছে। যদি 1টা নাম্বার বাড়ে, যদি 3টে নাম্বার বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না। যারা পাস করতে পারেনি তারা জানে, যারা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে এই কষ্টটা কোথায়। ছাগল বিক্রি করে দিয়ে, এই সোনার জিনিস বন্ধক রেখে, এই বা ওর কাছ থেকে চেয়ে টাকা, এর কাছ থেকে তার কাছ থেকে ধার নিয়ে তারা এই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত হচ্ছে। যদি 2টো নাম্বার বাড়ে, যদি পিটিশনের রায় আসে, তাহলে হয়তো কিছু নাম্বার বাড়বে। এটা বাস্তব সত্য কথা, আমি বলছি, হয়তো অনেকের খারাপ লাগছে। অনেকেই আছে 2 নাম্বার 4 নাম্বারের জন্য টেট পাস করতে পারেনি, এটা দুর্ভাগ্য আমাদের কাছে। তো সঠিক রায়টা আসুক, সেই প্রশ্নভুল হোক আর যাই হোক, যদি প্রশ্নভুল সত্যিই থাকে অবশ্যই রায় আসুক। তো যারা কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু বিভিন্ন কেসের সাথে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টাকার দিকটা চিন্তা করছেন না, কষ্ট করে হোক দিচ্ছে, যে 2টো নাম্বার পেলে তো টেটটা কোয়ালিফাই হবো। তো সবাই তো আমাদের বোনের বোন, সবাই দিদি, সবাই ভাই বোন, আমাদের বন্ধু, তাদের সাথে বিরোধিতা নেই। যে রায় সঠিক রায় হোক, সঠিক অনুযায়ী এক্সপার্ট কমিটির রায় দিক, আমি মাথা পেতে নেবো সব অনুযায়ী। যেটা বলছিলাম, যারা কোয়ালিফাই করতে পারেনি তারা প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে। অনেকে যাদের 1-2 নাম্বার 82 কাছাকাছি, অনেকে শুনলাম যে প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু উত্তীর্ণ যারা আছে তারা এখনো বুঝতে পারেনি যে ম্যাট 1594টা কি আদৌ। অনেকেই গ্রুপে যুক্ত হয়েছেন। আবারও বলছি, 2014 টেটে প্রায় 13 লক্ষ না কত বসেছিল, তাদেরকে 6টা নাম্বার করে দিয়ে তাদের আবার ওএমআর দেখে ঠিক করবে কতজন পাস করবে। সেখানে পর্ষদের আইনজীবী বলছে 1 লক্ষ পাস করতে পারে 2014 টেট থেকে যারা বসেছিল, যা পাস করে আছে, আবার 1 লক্ষ কোয়ালিফাই করতে পারে। এই 1 লক্ষ যদি কোয়ালিফাই হয়, তখন এই 1 লক্ষ যদি নতুন করে কোয়ালিফাই হয়, এরা অলরেডি যেহেতু 2014 টেট আর এটা 2025 সাল, মোট 11 বছর বঞ্চনা দেখিয়ে এরা কিন্তু আগে নোটিফিকেশন চাইবে, আলাদা নোটিফিকেশন চাইবে। তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে অন্তত ম্যাট 1594টা আটকানোর জন্য আমরা যে যা পারেন একটু এগিয়ে আসুন। এটা কিন্তু একটা ভালো সুপার সিনিয়র অ্যাডভোকেট দিলে আমরা তুলে ধরতে পারবো। ইতিমধ্যে সিবিআই এর কাছে, সিবিআই যেসব ইনভেস্টিগেশনগুলো করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সমস্ত তথ্য কিন্তু আমরা লাস্ট যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে আমরা দিয়েছি এবং কিছু সংযোজন করেছি, এবং সামনের দিনে আরও কিছু সংযোজন হবে 2014 টেট নিয়ে। লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আর পর্ষদের মতো লড়ছে, লড়ুক। পর্ষদ যদি মাথা পেতে নেয় যে 1 লক্ষ কোয়ালিফাই করে দেবো, ক্ষতিটা কিন্তু আমাদের হবে, পর্ষদের হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা ছাড়বো না। 2022-এর পক্ষ থেকে আলাদা অ্যাডভোকেট থাকবে। তাই বলবো, প্রত্যেকে সাহায্যের হাত বাড়ান, জায়গাটা কিন্তু কঠিন। পর্ষদের মতো যদি 1 লক্ষ পাস করিয়ে মাথা পেতে নিয়ে আসে, অনেক কেসে তো পর্ষদ হেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো মাথা পেতে যদি নিয়ে আসেন, আমরা মানছি। 2009-এর ব্যাপারটা ভাবুন না, আমি আস্তে আস্তে বলতে পারি না। 2009-এর ব্যাপারটা ভাবুন না, 2009-এর হাওড়া ডিপিএসসি, মানে এগুলো পর্ষদের হাতে ছিল না, প্রত্যেকটা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে নিয়োগ হয়েছিল। তো 2009 হাওড়ায় প্রথম এই কেসটা মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অধীনে উঠেছিল। তো উনি বলেছিলেন যে এর মধ্যে দুর্নীতি আছে 2009-এর মধ্যে। যেহেতু সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে, তারপর আবার সেই পরীক্ষা মানতে চায়নি এই গভর্নমেন্ট, তো আবার নতুন করে পরীক্ষা হয়েছিল, পরে আবার 30 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল। অনেক ব্যাপার, অনেক ক্যান্ডিডেট জানি না এসবগুলো হয়েছে। যাই হোক, বলেছিলেন যে দুর্নীতি আছে। তো দুর্নীতি ঢাকতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই প্যানেল কিন্তু বাতিল করা হবে যারা চাকরি করছে অলরেডি। তো তার পরিপ্রেক্ষিতে বিচারপতি মহাশয় বলেছিলেন, তাহলে যারা বঞ্চনার শিকার হয়ে যারা আমাদের কাছে এসছে, বিচারের জন্য এসছে, তাদেরকে চাকরি দেওয়া হোক, নাহলে পুরো প্যানেল বাতিল হবে। হাওড়া এটা বলা হয়েছিল, এটা কনসার্ন দেওয়া হয়েছিল। তো তারপর
হাওড়ায় কনসার্ন দেওয়ার পর সেই কেসের মোতাবেক প্রত্যেকটা জেলায় জেলায় করছে। 2000 এই আমাদের উত্তর 24 পরগনা জেলা একটা বড় লিস্ট জমা পড়েছে, আদৌ কারা ভিতরে আছে জানি না। মালদা পড়ছে, এবার দক্ষিণ 24 পরগনা পড়বে, এবং এও রায় হয়েছে যে নতুন করে নিউমেরিক ভ্যাকেন্সি যেটা হবে সেটা 2009 এর ক্যান্ডিডেট পাবে, যারা পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেকেই পাবে পরপর। এখানে পর্ষদও জড়িয়ে নেই, এখানে গভর্নমেন্টও ঢুকছে না। গভর্নমেন্ট চেষ্টা করেছিল ঢোকার, প্রধান বিচারপতির আন্ডারে একটা অ্যাপিল করেছিল, কিন্তু সেটা হয়নি, ঢুকতে পারিনি। তো এই জায়গায় আমরা যারা নতুন টেট পাস আমরা বসে বসে দেখবো। এইসব ব্যাপারগুলো তো হয়েছে। কনসার্ন যদি হাওড়ায় না দিয়ে সেটা যদি লড়াইটা করতো যে শেষ পর্যন্ত দেখা যাক, সেই জায়গাটায় না গিয়ে সেখানে কনসার্ন দিয়ে দিল, কিছু দুর্নীতিকে ঢাকতে নতুনদের চাকরি দেওয়ার ব্যবস্থা করলো, যার ফলে আমরা যারা কোয়ালিফাই করে বসে আছি আমরা আমাদের শুধু দিনই গুনে গুনে যেতে হচ্ছে। আমরা বুঝবেন ভালো করে আমার কথাগুলো। দুর্নীতি তো হয়েছে, সেই দুর্নীতিকে ঢাকতে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। সেই প্যানেল আটকাতে গেলে যারা পিটিশনার তাদের প্রত্যেককে দিতে হবে, সেই প্রত্যেককেই চাকরি দেওয়া হচ্ছে, এবং একটা কোর্টের আন্ডারে, যেহেতু অর্ডারের আন্ডারে একটা কনসার্ন পেয়েছে, এবার প্রত্যেকটা জেলা পর করে এই কনসার্ন মোতাবেক এই আইন মোতাবেক তারা করে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কিছু করতে পারছি না। আর কলকাতা হাইকোর্টের এমন কোনো উকিল নেই, বিশেষ করে এইসব শিক্ষামূলক মামলাগুলো লড়েন, যারা 2009 এর বিরুদ্ধে যাবে। খুব অসহায় আমাদের অবস্থা, খুব অসহায়। এই ওবিসির কেসটা এতদিন রায় হয়নি, সেই 2010-11 সাল থেকে এই কেসটা হয়ে হয়ে আমাদের সামনে সে রায়টা হলো। এর থেকে খারাপ কিছু হতে পারে না। প্রত্যেকবার টেট পরীক্ষাটা হলে, টেটটা প্রত্যেকবার হলে সাধারণ যারা চাকরি প্রার্থী তারাও এত ডিপ্রেশনে পড়তো না। এই বারবার প্রশ্নভুল মামলা, প্রত্যেকবার টেট হলো, কিন্তু এই জিনিসগুলো হয় না যে একবার টেট হলো আবার 6-7 মাস পর আবার নোটিফিকেশন দেওয়া হলো নতুন করে টেট নেওয়া হবে, তাহলে আবার আমরা পড়াশোনা শুরু করে দিলাম ভালো করে। তো এইভাবে ইরেগুলার এই যে ধারাবাহিকতা নেই কোনো কিছুর প্রতি, নিয়োগের প্রতি, যার ফলে তো সাধারণ ছেলে মেয়ে জীবনটাই তো একটা কিরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে, একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদের দিন যাচ্ছে। এই কেন প্রশ্নভুল মামলার জন্য ছুটতে একটা গরিব মানুষ সে যাচ্ছে, একটা নাম্বার যদি পেতে পারি। টেটটা যদি একবার নেওয়ার পর 6 মাস পর একটা নোটিফিকেশন দেওয়া হলো যে 3 মাস পর আবার পরীক্ষা হবে, তাহলে আমরা কিন্তু আবার পড়াশোনা করতে পারি, যে এবার আবার খাটবো, ভালো করে পড়াশোনা করি, এবার পাস করতেই হবে। এর আগের সরকার আমরা দেখেছিলাম প্রত্যেকবার কম বেশি নিয়োগটা কিন্তু করতো। আমি প্রত্যেক সরকার খারাপ ভালোর বিচার আমি করবো না, কারণ লাস্ট কয়েকটা বছর 2010-এর আগের গভর্নমেন্ট যারা ছিল নিয়োগ করেছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গঠন করার পর, তার আগে কোনো গঠন হতো না, ম্যানেজিং কমিটি থেকে হতো, সেখানেও স্বজন পোষণ হতো, খারাপ বলবো না। একদম আমরা এক শিক্ষক, আমরা হবু শিক্ষক, সামনের দিনেও শিক্ষক, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকবো না। তবে 2010-এর আগে বাম সরকারের আমলেও কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন গঠন করার আগে যে নিয়োগগুলো হতো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু স্বজন পোষণ ছিল, সেগুলো কিন্তু যোগাযোগের ভিত্তিতে হতো, স্কুলে ঢুকতো সবাই। তো তারপর স্কুল সার্ভিস কমিশন গঠিত হলো, তারপর প্রত্যেক বছর নিয়োগ অল্প হলেও নিয়োগ দিত। কিন্তু এই সরকারের আমলে দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকে বড় বড় নিয়োগ করা হয়েছে। 2014 সালে একটা বিশাল নিয়োগ দিয়েছে প্রায় 48,000, আবার 16,500। আর এর মধ্যে কিছু দুর্নীতি করেছে কিছু কয়েকটা লোক নিজ স্বার্থে, ব্যক্তি স্বার্থে। সেই দুর্নীতির কেসগুলো এমনভাবে আটকে গেছে যে সেই কেসগুলো ছাড়াতে পারছে না, সরকারও সেইভাবে তৎপর হচ্ছে না, কয়েকবার চেষ্টা করে থেমে যাচ্ছে। সেবারে দেখলাম কিছু কিছু এই যে আপার প্রাইমারি ব্যাপারটা নিয়ে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ব্রাত্য স্যার থেকে শুরু করে কুণাল স্যার থেকে শুরু করে সবাই হাইকোর্টে চলে এলেন, যে বিষয়গুলো সবগুলো দেখবো কোন কেসটা কিভাবে আসে। তো সেটা হেঁটে চলে অনেক লড়াই করে অনেক আলোচনা করে এই আপার প্রাইমারিটা স্যাররা ছাড়লেন। ধন্যবাদ জানাই আমাদের লাইভ দেখা সুশান্ত ঘোষ দাদা, আমাদের আপার প্রাইমারি লড়াইয়ের অন্যতম মুখ। কথা হয় প্রত্যেকদিনই, প্রায় কথা কোনো না কোনোভাবে কথা হয়। তো তাদের প্যানেলগুলো কিন্তু পরপর আপার প্রাইমারি 8 বছর পর সরকারের মানে অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা লড়াই করে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্কুলে জয়েন্ট হচ্ছে 8 বছর পর। আর সামনে এখন বর্তমানে আপার প্রাইমারি হবে কিনাও আমরা জানি না। এখন নিয়োগ বলতে গেলে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ, ভোটের আগে এটাই বড় নিয়োগ। আর কিন্তু ওবিসি মামলাটা যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। আমরা কমেন্ট করুন কি করা যেতে পারে। দেখুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নবান্ন বলুন, এপিসি ভবন বলুন, বিকাশ ভবন বলুন, সবগুলোই কিন্তু মানুষের কল্যাণ সাধন। তো কি কারণে কেন পিছিয়ে যাচ্ছে, কি সমস্যা, আমাদের প্রত্যেকেরই ভারতের নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের জানার অধিকার আছে বিষয়গুলো। সেদিনও আমরা গেছিলাম, আমাদের হয়তো ছোট মুখ, মানে আমরা সমাজের নিম্ন শ্রেণী বলতে পারেন। তো আমরা বলতে চেয়েছিলাম যে ব্যাকওয়ার্ড ক্লাসে গিয়ে যে বিষয়টা কি আমরা কেন তৎপর হচ্ছেন না এগুলো। তা বলছে এগুলো যে স্টেট জড়িয়ে আছে, আপনারা অতটা বুঝবেন না, বিষয়গুলো অনেক কঠিন। তো আমরা আর বলতে পারলাম না। তো এই জায়গায় দাঁড়িয়ে কি করা যেতে পারে আপনারা কমেন্ট করুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলে, টেট উত্তীর্ণদের মধ্যে বিভেদ বৈষম্য আনবেন না, কে ওবিসি, কে 82, কে 89। সবার জীবন আছে, সবার জীবন স্বপ্ন আছে, সবার বাবা মা আছে, সবাই কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে আছে। এটা নিয়ে আপনারা একে অপরের পাশে থাকুন। জীবনের তো ম্যাক্সিমাম সময় আমরা পার করে এসেছি। যাদের বয়স একটুখানি 30 ওভার হয়ে গেছে বা 27-28 হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে কোন জায়গায় আমরা পড়ে গেছি। 2014 নোটিফিকেশান, তার 3 বছর পর 2017, তারপর ভেবে দেখুন 2010-এর পর থেকে মুখ্যমন্ত্রী 2014 টেট নিলেন, 2017 টেট নিলেন, আর 2022-এর টেট নিলেন। এই হচ্ছে 3বার টেট হলো। 23 টেটের কথা আমি আসি না। এই 3বার টেট হলো, যেটা প্রত্যেকবার নেওয়ার কথা
তো পরিষ্কারভাবে আপনাদের বলে রাখি, বছরে 2বার নিয়োগ আর কোনো টেট পাস বসে থাকবে না। সভাপতির যে নির্দেশে যে সেক্রেটারি যিনি প্রেস কনফারেন্স করে একটা নোটিফিকেশন বের করেছেন, একটা সূচক মাত্র, এটা হয়তো লিখিত, কিন্তু পরিষ্কারভাবে বলি যে টেট উত্তীর্ণ বৈধ ডিএলএড প্রত্যেকের চাকরির জন্য লড়াইটা কিন্তু এবার হবে, কারণ অনেক বিপ্রায়, গলা ফাটান প্রত্যেকে। আর সামনে বিধানসভা ভোট, পরিষ্কারভাবে জানাচ্ছি, আমার এই কথা বলার জন্য অনেকের কাছে আমি খারাপ হই, অনেক নেতাদের কাছেও খারাপ, কিন্তু প্রত্যেকে যদি আমাদের ব্যাকআপটা বা ব্যাকগ্রাউন্ডটা অনেকে বোঝে, দেখেন, অবাক লাগবে। এই বয়সে এসে 65 বছর বয়স হয়ে গেছে, বাবারা কিন্তু কাজ করে যাচ্ছে, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো কাজ করে যাচ্ছে। একটু চাকরির এই জিনিসটা দেখে যাওয়ার জন্য তাদের মনটা খুব কাতর, প্রত্যেকেরই বাবা মা বলুন। অনেকের সাথে আমার কথা হয়, গার্জেনের সাথে, সমস্ত জেলায় কথা হয়, আমার সাথে। সত্যি আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো এই ওবিসি মামলাটা মেটার দরকার আছে। এর মধ্যে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা টেলিগ্রাম মিটিং করব, করে একটা কোনো কিছু করা যায় কিনা, কোনো আইন মেনে, কনস্টিটিউশন মেনে কোনো কিছু পদক্ষেপ নিয়ে আমরা যাতে মামলাটা তুলতে পারি কিনা, এই বিষয়টা আমরা দেখছি। প্রত্যেককেই বলবো যে এই ম্যাট 1594 এই মামলা বুঝে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। এই মামলায় যদি কোনো কারণে আমরা ভালো অ্যাডভোকেট, সুপার সিনিয়র অ্যাডভোকেট যদি না দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু বিপদ হবে। আর বিপদ হলে 1 লক্ষ 2014 থেকে 1 লক্ষ টেট পাস হবে, সেই টেট পাস কিন্তু আগে নিয়োগ চাইতে যাবে, আর সেটা কিন্তু যে কোনো জায়গায় অর্ডার হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ 2022-এর প্রশ্নভুল নিয়ে কোনো চাপ নেই, যা রায় হবে আমরা মেনে নেব, আমরা যাচ্ছে বিষয় নিয়ে কোনো কথা বলবো না। 2022-এর রং কোশ্চেন মামলা, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু 2014 টেটটা কিন্তু আমাদের আটকাতে হবে এনিহাও। আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে 2022 প্রাথমিক উত্তীর্ণদের পক্ষ থেকে আমাদের সুপার সিনিয়র অ্যাডভোকেট থাকবে। আমরা পর্ষদের অ্যাডভোকেটের উপরও ভরসা করবো না, আমরা গভর্নমেন্টের এর উপরও ভরসা করবো না, আমরা আমাদের দাবি নিয়ে লড়বো। যে অলরেডি আমরা 50,000 ডিএলএড বসে আছে, আমরা যেটা বলবো খাতা কলমে যেটা আছে, চাকরি পেয়ে গেছে যারা গেছে, আপারে যারা ঢুকে গেছে, যারা গেছে 2014 টেটে যারা চাকরি পেয়েছে গেছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু আমাদের খাতা কলমে যারা আছে, যে এতজন টেট উত্তীর্ণ আছে অলরেডি, কিসের ভিত্তিতে 1 লক্ষ টেট পাস হবে? তো এই জায়গাটা বলার জন্য কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট দরকার, যার কথা মহামান্য বিচারপতি শুনবেন। আর তার জন্য কিন্তু ফান্ড প্রয়োজন আছে, সুপ্রিম কোর্টে একটা কেস লড়া কতটা ব্যয়সাধ্য আমরা প্রত্যেকেই জানেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে পাশে দাঁড়ান, অন্তত কিছু সাহায্য করুন। 200-400 টাকা তো এখন ফ্যাক্টর নয়। আপনারা দেখুন না, যারা, আবারও বলছি আমি, যারা প্রশ্নভুল মামলা বা আদার্স কোনো মামলা করতে যাচ্ছে, সেখানে 1000 টাকা খরচ, সেই অনুপাতে তো অনেকটাই কম। এবার সবাই মিলে যদি অল্প অল্প করে দিয়ে আমরা এই মামলাটা যদি ভালো করে একটুখানি আটকে রাখতে পারি, অন্তত আমাদের রিক্রুটমেন্ট পর্যন্ত, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক মঙ্গলজনক। আজকে এই কথাটা বলছি, আমার কথাটা তিক্ততা মনে হলেও একদিন মনে হবে যে বিদেশ দা এই কথাটা বলেছিল। আমরা কেউ কিন্তু এটা নিজের ব্যক্তিগত স্বার্থ বলে, যদি ব্যক্তি স্বার্থ হতো যে 1 নাম্বার আমার কম আছে, আমার প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হতে হবে, কিংবা এই অ্যাডভোকেট মামলা নিচ্ছে আমি ওখানে যুক্ত হবো, দেখবে আমি বেরিয়ে যেতাম, ভোরে হলে আমরা বেরিয়ে যাবো, অনেক ভোরে, রাত ভোর 3টের সময় উঠে বেরিয়ে যাবো যে ওখানে যেতে হবে। কিন্তু এই সবার স্বার্থ জড়িয়ে আছে বলে কিন্তু আমরা কেউ এগোতে চাইছি না। হবে, ওরা তো আছে, হয়ে যাবে, কিন্তু না, এটা কিন্তু আমরা সবাই যেমন এগিয়ে এসেছিলেন বলে এই প্রত্যেকটা আন্দোলনগুলো কিন্তু সুসম্পন্ন হয়। সেইভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, অন্তত স্বপ্নটা বাঁচিয়ে রাখতে ম্যাটে সাহায্য করুন। একটা কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোড দেন। এটা 23 জেলা মিলে একটা স্বচ্ছভাবে একটা কমিটি আছে, 23 জেলা মিলে, সেই কমিটিতে যার অ্যাকাউন্টে আপনারা ফান্ড দেবেন, স্ক্রিনশট অন্য কারোর কাছে যাবে, উনি হিসেব করবেন দিনের শেষে কত হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী একটা কেস আপডেট গ্রুপে আপনাকে যুক্ত করিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিনের আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। এই প্রাইমারি রিলেটেড হোক, শিক্ষামূলক, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্টের সমস্ত কেস আপডেট কিন্তু শিক্ষামূলক, বলেছি আমি, শিক্ষামূলক সমস্ত কেসের, যেগুলো আমাদের কাজে লাগবে, সমস্ত কেসের আপডেট সবার আগে এবং সঠিক খবরটা কিন্তু এই কেস আপডেট গ্রুপে পেয়ে যাবেন। যারা ফান্ডিং করবেন তারা স্ক্রিনশট অলরেডি পার্থজিৎ বণিকের নাম্বারে পাঠিয়ে দেবেন, সেখান থেকে আমাদের কেস আপডেট গ্রুপে যথারীতি সারাদিন 24 ঘন্টার মধ্যে যুক্ত করে দেওয়া হবে। আর আপনারা যারা অনেকে যুক্ত নেই এই গ্রুপে বা এই লাইভ দেখছে না, যদি পারেন কপি করে তাদেরকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। অনেক বন্ধু বান্ধবী আছে যারা শুধু ইন্টারভিউ পড়ে যাচ্ছে। আমি আবারও বলছি, ইন্টারভিউ পড়বেন, সেই পড়া কিন্তু ভুলেও যাবেন, কিন্তু নোটিফিকেশন আসবে না। আর একটা কথা, যারা এই সব কেসের দিকে এগিয়ে বুঝতে পারছেন না, এখনো পর্যন্ত সচেতন নয়, যখন দেখবেন 3 জনের মধ্যে 2 জনে একজন টিচার, 2 জন থাকবে, একজনকে নেবে, এটা একরকম। আর যখন দেখবেন 15 জন থাকবে, একজনকে নেবে, তখন বুঝতে পারবেন ইন্টারভিউ কোনখান থেকে প্রশ্ন হবে। তখন প্রশ্নটা বলার মতো হবে না, প্রশ্নটা না বলার মতো হবে। যদি এক্সামিনার মনে করেন, আপনি সারা বই পড়ে আসলেন, যদি মনে করেন যে না আমার এই 15 জনের মধ্যে একজন নিতে হবে, কোশ্চেনের প্যাটার্ন আপনি অবাক হয়ে যাবেন, কোনো বইয়ে পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যত কম্পিটিশনটা কমবে সেটা তত ভালো। কারণ অলরেডি আমরা কিন্তু মেন সূচক যেটা স্যারের কথা অনুযায়ী, টেট মানেই রিক্রুটমেন্ট, এটা মাথায় রাখবেন। এটা হয়তো বলা হচ্ছে না, কিন্তু টেট মানে রিক্রুটমেন্ট, টেট মানে চাকরি। কারণ চাকরি ছাড়া টেটের কোনো ভ্যালু নেই। কথাগুলো সামনে একরকম বললেন স্যার, সাংবাদিকদের সামনে আরেক রকম বললেন। যদিও স্যারের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, স্যার যদি স্বাধীনভাবে নিয়োগ দিতে পারতেন এতদিন নিয়োগ হয়ে যেত, কিন্তু যেহেতু ওবিসি মামলাটার ব্যাপার, এটা নিয়ে কিছু বলবো না। তো যেটুকু বলার আমি বলে দিলাম, যদি 2 জনের মধ্যে একজন টিচার হয় তাহলে মনে করেন চাকরিটা হবে কোনো না কোনোভাবে। আর যদি 15 জনের মধ্যে একজন নেবে,
তাহলে মনে করবেন 1000 একটা বই এবং 100 জায়গায় কোচিং করলেও হবে না। এই ম্যাট 1594 এটাই রায়, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রায় বেরোচ্ছে। আর হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেটা কিন্তু পর্ষদ আজকের অর্ডার বেরোলে কাল থেকে কাজ শুরু করবে। আর আমাদের কথা বলবে টেট পাস মানে চাকরি না, আমরা টেট পাস করেছেন থাকুন, যখন সময় হবে আমরা নিয়োগ দেবো। এই কথাটা বাস্তব কথা, টেট মানে চাকরি নয়। এটাই বলবেন পরিষ্কারভাবে যে টেট মানে চাকরি নয়, আমরা যোগ্যতা অর্জন করেছেন, টিচার দরকার হলে আমরা নেব, কিন্তু 14 টেট থেকে 1 লক্ষ পাস করেছে, এদের নিয়োগটা আগে দরকার, কারণ এরা 11 বছর বঞ্চিত। কিচ্ছু বলার নেই, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, আগে থেকে বলছি। মামলাটা হয়তো পিছু হবে, কিন্তু আমাদের সব দিক থেকে সংঘবদ্ধ থেকে অন্তত ফান্ডিংটা কাছে রাখতে হবে, যে যখনই মামলাটা আসবে ঝাঁপিয়ে পড়বো। আবারও বলছি, ক্ষতি কিন্তু আমাদের হবে, পর্ষদের হবে না। পর্ষদ 1 লক্ষ পাস করাতে পারলে প্রশ্নভুল মামলায় অনেকে পাস হচ্ছে, কি করছে, তাদের তো কোনো ব্যাপার না, কম্পিটিশন আমাদের বাড়বে। যারা টেট উত্তীর্ণ তারা এটা ভালোভাবে মনে রাখবেন। আর এই বিষয়ে কিছু বলবো না, সবাই মিলে এগিয়ে আসুন। 200-500টা এটা কোনো ফ্যাক্টর নয়, অনেকের কাছে তো ফ্যাক্টর, কিন্তু এটাও ভাববেন যে কম্পিটিশন বেড়ে গেলে আমাদের ক্ষতি হবে। 2014 সাদেক বিশ্বাস স্যার, আমাদের সলিল স্যার, আমাদের কাজী স্যার থেকে শুরু করে শাহিদুল স্যার থেকে শুরু করে এরা তো লড়াই করেছিল। এরা লড়াই করে করে ওরা হচ্ছে এই মামলাটাকে এরা কিন্তু কিছুটা মামলাটা টেনে নিয়ে গেছে, সাদেক ভাইটাই কিছু টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গিয়ে মামলাটাকে কিন্তু ওরা যতদূর সম্ভব চেষ্টা করেছে যাতে রায় না বেরোয়, বেরিয়ে ওরা কিন্তু অলরেডি ওদের নিয়োগটা কমপ্লিট করে নিয়ে মামলাটা কিন্তু আমাদের এসে পড়েছে। এটা 2017 টেট যারা পাস করেও যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, 2014 টেট পাস করেও যারা এখনো চাকরি পায়নি, 2022 টেট, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এটা অন্তত নিজের মনের কাছে ঠিক রাখতে অন্তত কিছু ফান্ডিং করুন। ওবিসি যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা রিজার্ভেশনে কোয়ালিফাই করেছেন, যারা নর্মাল ওবিসি যারা আছেন এবি, অপেক্ষা করুন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে করবেন, অপেক্ষা করুন, 22-এর কোনো ক্ষতি হবে না। অনেক মামলা হয়েছে, আর একটুখানি আমি বলে দিই একটা লাইন 2023 টেটের জন্য, অনেক 23-এর ভাই দাদারা অনেকে দেখেন, 23-এর টেটের মামলা প্রচুর মামলা আছে, শুধু একটা মামলা নয়, রেজাল্ট যাতে পাবলিশ না হয় আমরা দেখতে পারেন যে এখন বর্তমানে বিষয়গুলো আমি কয়েকটা গোচরে এলো, কয়েকটা আমি মামলা দেখলাম। আমরা সত্যি কথা বলতে কি ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলছি, আমরা কারোর খারাপ চাই না, আমরা কারোর খারাপ চাই না, আমরা চাই যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তারা যোগ্য সম্মান পাক। 23রাও অনেকটা দিন ওরা অপেক্ষায় দিন কাটাচ্ছে, অনেক ভাইয়ের সাথে কথা হয় আমার সাথে, 2023 টেট অনেক দুঃখের কথা বলে। তো আমরাও যেমন ডিপ্রাইভ, তারাও ডিপ্রাইভ, মানে অনেকটা দিন, প্রায় 7-8 মাস 10 মাসের মতো পরীক্ষা হয়ে গেছে, তাদেরও রেজাল্ট দিচ্ছে না। তো সেই রেজাল্টের একটা কেস উঠেছিল, আমরা দেখলেন যে কেসের বিষয়গুলো শুনুন, অনেক কথা অনেক রকমভাবে তুলে ধরেছেন অ্যাডভোকেট, তো বিষয়গুলো সব ক্লারিফিকেশন হবে মেন মামলায়, ওবিসি মামলায়। তাই আগে থেকে কেউ কোনো সিদ্ধান্ত আসবেন না, এখন কোনো সিদ্ধান্ত নেই। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যে যা বলছে নিজস্ব আইডিয়া, নিজস্ব ধারণা বলছে। যারা 82 থেকে 89 যারা আছে ওবিসিতে পাস, তারা অনেকেই খুব বাজে পরিস্থিতি, টেনশনের মধ্যে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, 22-এর কোনো ক্ষতি হবে না। 23-এর কি হবে না হবে সেটা জানি না, তারাও তো ওবিসি দিয়ে অলরেডি পরীক্ষাও দিয়ে ফেলেছে, তো তাদেরও সমস্যা হবে কিনা আমি জানি না, কিন্তু 22-এর ক্ষেত্রে আমি বলি 22-এর কোনো সমস্যা হবে না। 22-এর সমস্যা হলে অনেক কিছু পরিবর্তন হবে, তাহলে এর আগে ডিএলএড ভর্তি হওয়া পরিবর্তন হবে, এর আগে 16,500-র মধ্যে বিএডে চাকরি করছে, তাহলে বিএড প্রাইমারিতে ঢুকেছে, তাহলে ক্লারিফিকেশন আমরা গেছিলাম দিল্লিতে, তাহলে বিএডদের কেন বের করা হলো না যদি প্রশ্ন আসে। শুনুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কেউ চায় না কোনো পরিবার পুরো একটা অসহায়ের মধ্যে পড়ে যাক। যারা বিএডে চাকরি করছে তাদের চাকরিটা যদি বাতিল হতো, যে প্রাইমারিতে অনলি ফর ডিএলএড, তাদের অবস্থাটা কি হতো? চাকরি একবার পাওয়ার পর সেই চাকরিটা যদি কেড়ে নেওয়া হয়, তার মধ্যে কষ্টের জীবনে আর কিছু থাকতে পারে? তো তাদের কিন্তু চাকরি যায়নি। আর অলরেডি যারা 2022 টেটের সার্টিফাইড কপি গভর্নমেন্ট থেকে সার্টিফাইড কপি দেওয়া হলো, একটা নির্বাচিত সরকারের পক্ষ থেকে ওবিসি কার্ড দেওয়া হলো, সেখানে অশোক স্তম্ভের সিল মারা, এটা কিন্তু জনগণের দোষ নয়। সার্ভে হোক না হোক সেটা সরকার, একটা নির্বাচিত সরকার, আমি বলছি, আমার কথাগুলো আপনারা একটুখানি বুঝবেন। একটা নির্বাচিত সরকার একটা শ্রেণীকে কিছু সার্ভে করে একটা সার্টিফিকেট দিল, আমি একটা সাধারণ জনগণ সেই সার্টিফিকেটটা শো করিয়ে আমি কোনো কারণে একটা কোনো সুযোগ নিলাম, সুযোগ নেওয়ার পর কোনোদিন কোর্টের অর্ডারে কি তাদের সুযোগ বাতিল হবে? যারা আসেনি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যে স্বপ্ন আমরা যে স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের একটা স্বপ্ন রয়েছে, এই টেট পাস করেছি, এতজন এত লক্ষ পাস মানে পরীক্ষায় বসেছিল, তার মধ্যে এত লক্ষ আমরা এই কয়েকজন পাস করেছি, এবার চাকরিটা বাবা হবে কি মা হবে, এইবার চাকরিটা হবে। এরপর যদি ওবিসির কারণে যদি কেউ বাতিল হয়, সেটা কে দায় নেবে? তার কোনো অসুবিধা মানে সে কি আর স্বাভাবিক অবস্থায় থাকবে? সুতরাং যারা অলরেডি মানে যারা এই ওবিসির সুবিধাগুলো নিয়েছে, যারা অলরেডি বেনিফিট পেয়েছে, তাদের ক্ষেত্রে কোনোরূপ সমস্যা হবে না। যদি কোনো ছোটোখাটো ক্লারিফিকেশন আনতে হয়, অলরেডি আমরা লড়বো, পরিষ্কারভাবে জানাচ্ছি। এর পিছনে কারা কি করবে জানি না, এটা কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, আইন কারোর কথা মেনে চলবে না, আইন পত্রে চলবে। একটা গভর্নমেন্ট থেকে একটা সার্টিফাইড করা হলো, সার্টিফিকেট 2022 টেটে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো, সেই সার্টিফিকেট কোনোভাবে বাতিল হতে পারে না, সার্টিফিকেট ভ্যালিড। কোনো কারণে অবশ্যই যদি বিরোধী মামলা হয়, আরও অনেক পয়েন্ট আমার গোছানো আছে, আমাদের গোছানো আছে।
নিয়োগ নোটিফিকেশনে 100% থাকবো আমরা, যারা অলরেডি এইভাবে ডিপ্রাইভ আছে। নিয়োগ নোটিফিকেশন থাকবেন, কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে, হয়তো জেনারেল কাট কমপ্লিট করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে। একটা এক্সেপশনাল রায় কিন্তু আমরা নিয়ে আসবো। সঙ্গবদ্ধ থাকুন, ডিপ্রেশনে পড়বেন না, পড়াশুনো করুন, সাথে থাকুন।